ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের দেওয়া কথা মতো আজ আমরা ত্রিকোণমিতিক শুরু করতে চলেছি। এই ত্রিকোণমিতিক শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো পরপর যদি আপনারা না ফলো করেন, তাহলে হঠাৎ করে আপনি মাঝখান থেকে একটি চ্যাপ্টার শুরু করলেন বা হঠাৎ করে একটি চ্যাপ্টার দেখে মনে হলো যে আপনি বুঝতে পারছেন না। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে একদম শুরু থেকে আপনাকে জানতে হবে। তো আমরা একদম জিরো লেভেল থেকে আমরা শুরু করছি। প্রথমে কোণ সম্পর্কে জানবো, তারপরে ইত্যাদি, ইত্যাদি করে আমরা এগিয়ে যাব। চলুন আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কোণের পরিমাপ। অর্থাৎ যে কোণ কাকে বলে সেটা আমরা প্রথমে জেনে নেব। যেকোনো দুটি রাশি, দুটি সরলরেখা যদি তারা পরস্পর একটি জায়গায় মিলিত হয়, অর্থাৎ এই যে একটি বিন্দু আমরা নাম দিয়ে দিই এখানে A, এটা B, এটা C, তাহলে এখানে দুটি সরলরেখা বা দুটি সরল রেখাংশ আপনি যাই বলুন, এরা বি বিন্দুতে মিলিত হয়েছে। এই বি বিন্দুতে তাহলে একটি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে? বি বিন্দুই হলো আমাদের কোণ। এর নামকরণ আমরা কি করে করি? নামকরণ কিন্তু আপনি যেমন খুশি তেমন করতে পারেন না। যেমন আপনি যদি মনে করেন যে আপনি লিখলেন বি এ সি, না, এটা কিন্তু বি এ সি এই কোণটা হবে না। মনে রাখতে হবে নামকরণ করার সময় যে কোণটা আপনি লিখছেন, অর্থাৎ এখানে আপনি বি কোণটা লিখতে চাইছেন, ইন্ডিকেট করতে চাইছেন, তাহলে বি কোণকে আমাদেরকে মাঝখানে রাখতে হবে এবং বাকি দুপাশে সরলরেখার বাকি দুপাশে যে দুটি বিন্দু আছে বা যে দুটি নামকরণ করা আছে সেই দুটি নাম আপনি দু সাইডের যে কোনো জায়গায় দিতে পারেন। যেমন আমি যদি এটা লিখি তাহলে এটাও সঠিক। আবার যদি কেউ মনে করেন আমি এরকম লিখবো সি বি এ, এটাও কিন্তু সঠিক, আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি কখনোই এরকম লিখতে পারবেন না কোন বি এ সি বা কোন সি এ বি, এই দুটির কোনোটাই কিন্তু আপনি লিখতে পারবেন না। মনে রাখতে হবে আপনি যে কোণটা নির্দেশ করবেন সেই কোণটাকে কিন্তু আপনার মাঝখানে রাখতে হবে। যেমন আমরা সাধারণত এই একটি কোণের জায়গায় আমরা যদি একটি ত্রিভুজ নিই, তাহলে সেখানে আরো বেশি কোণ উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো আমরা নামকরণ করে দিই এ বি সি। এবার আমরা নামকরণ করার সময় তাহলে এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ। এবার আমি ধরুন আমি এই ১ নম্বর কোণ, এই ২ নম্বর কোণ, এই ৩ নম্বর কোণ নামকরণ করলাম। এবার আমি ১ নম্বর কোণকে আমি জ্যামিতিক পদ্ধতিতে লিখতে চাই। তাহলে ১ নম্বর কোণকে আমরা যদি আমি জ্যামিতিক পদ্ধতিতে লিখতে চাই তাহলে সেটা কেমন লিখবো? সেটা লিখবো এই বি কোণ, সরি এ যেটা আছে, কোন কোণটাকে প্রকাশ করতে চাইছেন? এই এ কোণটাকে প্রকাশ করতে চাইছেন, এই কোণটাকে প্রকাশ করতে চাইছেন। তাহলে এই শীর্ষবিন্দুকে মাঝখানে রাখবো এবং বাকি দুটোকে আমরা দুপাশে লিখে দেবো। ঠিক আছে? এটা হতে পারে, অথবা এরকম আপনি লিখতে পারেন সি এ বি, একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আপনি যদি ২ নম্বরকে লিখতে চান, ২ নম্বর কোণ যেটা আছে সেটাকে লিখতে চাইলে আপনাকে কি করতে হবে? বি কে মাঝখানে নিয়ে আসতে হবে আর বাকি দুটোকে দুপাশে লিখতে হবে। এবং একই রকম ভাবে ৩ নম্বরকে যদি আপনি লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? ৩ নম্বর মানে হচ্ছে আমাদের সি শীর্ষবিন্দু সংক্রান্ত কোণ। সি, এদিকে আমরা এ লিখবো, এদিকে বি লিখবো, অথবা আমরা কি লিখবো? বি সি এ। একই, এই ৩ টে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। তাহলে কোণ সম্পর্কে আমরা সামান্য কিছু জানলাম এবং কোণ কিভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু আমরা জেনে নিলাম। মনে রাখতে হবে কোণের শীর্ষবিন্দু হচ্ছে একটি, এটাই হলো কোণের শীর্ষবিন্দু, এটা কোণের শীর্ষবিন্দু, এটি হচ্ছে একটি, আর এই যে দুটি, এই দুটি হচ্ছে বাহু, সরল রেখা বা সরল রেখাংশ, তাতে আমাদের কিছু সমস্যা নেই। চলুন এরপরে আমরা কি করব? এরপরে কোণ মূলত দু প্রকারের হয়ে থাকে। ত্রিকোণমিতিক কোণগুলোকে আমরা দু প্রকারে আমরা বলতে পারি। ত্রিকোণমিতিক কোণ কি কি কোণ? একটা হচ্ছে ধনাত্মক কোণ, যাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল, এবং আর একটা ঋণাত্মক অ্যাঙ্গেল। ঋণাত্মক অ্যাঙ্গেল সম্বন্ধে আমরা পরে বলছি। ওকে? তাহলে ধনাত্মক অ্যাঙ্গেল কোনটা হবে? ধনাত্মক অ্যাঙ্গেল হবে সেটাই, ধরুন আপনি এই যে নাম লিখেছেন, আপনি একটা কোণ, যে কোনো একটা কোণ নিয়ে নিন, এই একটা কোণ। এখন আপনাকে দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে। আপনাকে ঘড়ির কথা একটু মনে রাখতে হবে। ঘড়ি, ঘড়ির কাঁটাগুলো কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটাগুলো কিন্তু এইভাবে ঘুরতে থাকে।
ঠিক আছে? এখানে 12 থাকে উপরে আর আমি একদম নিচে 6 দিচ্ছি আর 3 9। তাহলে ঘড়ির কাঁটাগুলো কি হয় 12 থেকে 3 এর দিকে, 3 এর থেকে 6 এর দিকে, 6 থেকে 9 থেকে, 9 থেকে 12 দিকে। তাহলে ঘড়ির অ্যাঙ্গেল মানে রোটেশনটা সর্বদা সমস্ত ঘড়িরই কিন্তু এইরকম। যদি আমরা দেখতে পাই কোনো কোণের পরিমাপ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করছি অর্থাৎ এইরকম লিখছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো পজিটিভ বা ধনাত্মক অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা পরিমাপ করি তাহলে সেটাকে বলবো আমরা ধনাত্মক অ্যাঙ্গেল। ওকে? দেখুন আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে এইরকমই করে থাকি। আপনাকে যদি বলা হয় 30 ডিগ্রি অঙ্কন করুন, তাহলে আপনি কি করেন? আপনি কিন্তু এরকম করেন, একটা প্রথমে সরলরেখা নেন। নেওয়ার পরে আপনি কি করেন? এদিক থেকে এবার চাঁদাটা বসিয়ে দেওয়ার পরে খেয়াল রাখবেন, চাঁদাটা বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এদিকে চলে যান। তাহলে এদিকে যাওয়ার পরে 30 যেখানে হয় সেখানে আপনি লিখে দেন যে এটা 30 ডিগ্রি। তাহলে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় তাহলে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক একই রকমভাবে ঘড়ির আরেকটা কি রয়েছে? আরেকটা অবশ্যই ঋণাত্মক অ্যাঙ্গেল, ঋণাত্মক কোণ অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে? নেগেটিভ অ্যাঙ্গেল তাহলে আমরা ধনাত্মক অ্যাঙ্গেল যদি বুঝতে পারি বা জানতে পারি তাহলে নেগেটিভ অ্যাঙ্গেলটা বলা কিন্তু খুবই কঠিন নয়। যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে আমরা তখন কি বলবো? তখন বলবো এটি নেগেটিভ অ্যাঙ্গেল। যেমন যেমন আমরা এই একটি রেখা আছে। এইবার যদি এখান থেকে আমরা কোণ পরিমাপ করার সময় এদিকে যাই, কোণ পরিমাপ করি এদিকে যায়, তাহলে আমরা তখন বলবো এটা নেগেটিভ অ্যাঙ্গেল। তো দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এখানে একটা ধনাত্মক অ্যাঙ্গেল এবং একটি ঋণাত্মক অ্যাঙ্গেল। এই দুটো জিনিস কিন্তু পরবর্তী সময়ে আমাদের কাজে লাগবে। এমন নয় যে এই দুটো জিনিস আমাদের কিন্তু কাজে লাগবে না। প্রোব কোণ এবং পরবর্তী সময়ে ত্রিকোণমিতির যে মানগুলো নির্ণয় করার সময় বড় যেমন 270 sin 270 মান বের করুন বা sin 45 এর মান বের করুন বা ইত্যাদি এই সংক্রান্ত যখন আমরা বের করব তখন কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক অ্যাঙ্গেলের কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। এবার আসি আমরা কোণের পরিমাপে। ওকে? কোণের পরিমাপে আসি এবার। তাহলে কোণের পরিমাপে আমরা কি করব? আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপ করি কিসের ভাবে? মিটারে পরিমাপ করি, সেন্টিমিটারে পরিমাপ করি, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে পরিমাপ করি, এফপিএস পদ্ধতিতে পরিমাপ করি, এসআই পদ্ধতিতে পরিমাপ করি। ঠিক সেই রকম কোণের পরিমাপ করবার জন্য আমাদের 3টে পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথম পদ্ধতি আমাদের কি দেওয়া আছে? প্রথম পদ্ধতি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। তাহলে প্রথম পদ্ধতি কি? ষষ্ঠিক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শতক পদ্ধতি। এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। তো এই হচ্ছে 3টে পদ্ধতি। এই 3টে পদ্ধতিতে আমরা কোণের পরিমাপ করতে পারি। এখন কোনটি ষষ্ঠিক, কোনটি শতক, কোনটি বৃত্তীয় সে সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা জানা দরকার। কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ষষ্ঠিক পদ্ধতির এককটা আমরা লিখে নেব প্রথমে। তাহলে বুঝতে পেরে যাব যে কোনটি কি পদ্ধতি তার কিছুটা ধারণা হয়ে যাবে। ষষ্ঠিক পদ্ধতির একক হচ্ছে ডিগ্রি। আচ্ছা? ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতির একক। তার মানে আমরা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 500 ডিগ্রি এই যে যেটা বলি এগুলো সব কোন পদ্ধতিতে পরিমাপ করা হয়? না ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করা হয়। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে ষষ্ঠিক পদ্ধতি কোনটি। এরপরে আসবো আমরা শতক পদ্ধতি। শতক পদ্ধতিতে আপনাকে কি দিয়ে আপনার একক কি? এর একক হচ্ছে গ্রেড। এর একক কি? এর একক হচ্ছে গ্রেড। ঠিক আছে? একে আমরা ধরুন 1 গ্রেড যদি আমি লিখি তাহলে 1 মাথায় জি লেখা হয়। এবং বৃত্তীয় পদ্ধতির একক কি? বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। এটা ধরুন 1 রেডিয়ান লিখলে 1 সি লিখবো মাথায়। তাহলে 3টে যে একক রয়েছে, 3টে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে কিন্তু আপনার এবার একটু ধারণা জন্মগ্রহণ করেছে। একটু ধারণা আপনার হয়েছে। কেন? আমি যখনই ডিগ্রি বলেছি তখনই কিন্তু আপনার সামনে পরিষ্কার হয়ে গেছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিগ্রি সংক্রান্ত আলোচনা করি বা নিজেও ছোটবেলা থেকে অনেকে পড়ে এসেছি 50, 60, 80, 90, 100
ইত্যাদি ত্রিভুজের কোণগুলির সমষ্টি কত 180 ডিগ্রি। তার মানে এই যে যেটা সেটা হচ্ছে আমরা ষষ্ঠিক পদ্ধতি নিয়ে কিন্তু বেশি আলোচনা করে থাকি। এবং বৃত্তীয় পদ্ধতি এর পরে রয়েছে, এই বৃত্তীয় পদ্ধতি হচ্ছে তারপরে আমরা বেশি আলোচনা করে থাকি, এবং শতক পদ্ধতি আমাদের খুবই কম কাজে বা খুবই কম আমরা আলোচনা করে থাকি। এবার আসি আমরা ষষ্ঠিক পদ্ধতি সম্পর্কে সামান্য ডিটেলসে। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতি এই ষষ্ঠিক পদ্ধতির ডিটেলসে আসতে গেলে আমরা কি করে ডিটেলসে জানবো? যে বলছে বা বলা হয়, ধরুন এটা কি, এখানে একটা বিন্দু আছে আর এই একটা আমাদের রশ্মি আছে। যদি এটা একবার সম্পূর্ণ পাক খায় তাহলে যে কোণ উৎপন্ন করে, ঠিক আছে, যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 360 ডিগ্রি। অর্থাৎ যে কোনো একটা রশ্মি যদি একবার পূর্ণ পাক খায় তাহলে 360 ডিগ্রি উৎপন্ন করে। ওকে, ঠিক আছে। এই 360 ডিগ্রিকে যদি আমরা সমান 4 ভাগে ভাগ করি তাহলে আমরা পাই 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে 360 ডিগ্রিকে আমরা সমান 4 ভাগে ভাগ করলে যেটা পেয়ে থাকি তাকেই বলি আমরা এক সমকোণ। তাহলে এক সমকোণ কি সেটা বোঝা গেল। এইবার আমরা কি করব, এই এক সমকোণকে অর্থাৎ 90 ডিগ্রিকে আবার সমান 90 ভাগে ভাগ করে দেবো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কাকে বলবো? 1 ডিগ্রি আমরা এটা বলবো যে একটি রশ্মি সম্পূর্ণ পূর্ণ আবর্তন করলে 360 ভাগে ভাগ হয়। উক্ত 360 ডিগ্রি পাই আমরা। ওই 360 ডিগ্রিকে সমান 4 ভাগে ভাগ করলে এক সমকোণ পেয়ে থাকি, এবং এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে আমরা 1 ডিগ্রি পেয়ে থাকি। কিন্তু এখানেই শেষ নয়, এর পরে রয়েছে তাহলে ডিগ্রি হলো আমাদের 1 ডিগ্রি আমরা বুঝতে পারলাম কি, কিন্তু এর সঙ্গে আরো কিছু কিছু ছোট ছোট একক রয়েছে, যেমন 1 মিনিট, যেমন 1 সেকেন্ড। যেমন আমরা মিটারের ক্ষেত্রে জানতে পারি যে কিলোমিটার একটি বড় একক, তারপরে মিটার একটু ছোট একক, তারপরে সেন্টিমিটার আরো ছোট একক, তারপরে মিলিমিটার আরো ছোট একক। কিন্তু সবগুলো কিন্তু একই জিনিস, আলাদা কিছু নয়। তো এক্ষেত্রেও তাই, ডিগ্রি থেকে আমাদের একটু ছোট একক নেওয়া হলো মিনিট, তারপরে সেকেন্ড। এই একটা দাগ মানে হচ্ছে মিনিট, আর দুটো দাগ মানে হচ্ছে আমাদের সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা এবং দুটোর বিষয়টা একটু বুঝে নিতে হবে। এবার আমরা 1 ডিগ্রি মানে কি আমরা জেনে গেছি। 1 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রিকে আমরা যদি সমান 90 ভাগে ভাগ করি তাহলে কি পাই? আমরা 1 ডিগ্রি পেয়ে থাকি। কিন্তু 1 মিনিট কাকে বলে? আচ্ছা, জাস্ট এই জায়গাটায় আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বলবো, এটাকে আপনি ভাবুন, মনে করুন যে এটা হচ্ছে 1 মিনিট নয়, এই 1 ডিগ্রি নয়, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাকে আপনি মিনিট করতে চাইলে তাহলে কি করতে হবে? 60 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনাকে এই 1 ডিগ্রিকে যদি আপনি 60 ভাগে ভাগ করেন তাহলে কি পাবেন? না 1 সেকেন্ড, এই সরি 1 মিনিট পাবেন। তাহলে 1 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে আমরা বলবো কি 1 সেকেন্ডস। ঠিক আছে, আবার সেই ঘড়ির কথায় চলে যায়। 1 সেকেন্ডকে যদি আপনি 60 ভাগে ভাগ করেন তাহলে আপনি কি পাবেন? না মিনিটকে যদি 60 ভাগে ভাগ করেন তাহলে আপনি পেয়ে যান 1 সেকেন্ড। এক্ষেত্রেও তাই, 1 মিনিটকে যদি আপনি 60 ভাগে ভাগ করেন তাহলে আপনি কি পাবেন? অবশ্যই 1 সেকেন্ড পেয়ে যাবেন। তাহলে বিষয়গুলো 1 মিনিট, 1 ডিগ্রি, 1 সেকেন্ড, বিষয়টা আশা করি বোঝা গেল। ওকে, তো এই বিষয়টা একটু জেনে রাখতে হবে, কারণ আমাদের কনভারসেশন যখন আসবে তখন কিন্তু আমাদের এটা কাজে লাগবে। ধরুন আপনাকে দিয়ে দিয়েছে 550 ডিগ্রি মানে কত সেকেন্ড, তো আপনাকে তখন কিন্তু এটা আপনি কাজে লাগাতে পারবেন। এরপরে আমরা দেখব শতকের যে পদ্ধতি রয়েছে সেই শতক পদ্ধতি সম্পর্কে। ওকে, শতক পদ্ধতি সম্পর্কে। তাহলে শতক পদ্ধতি কি? আমরা কিন্তু অলরেডি শতক পদ্ধতির একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, এর একক কিন্তু হবে কি? গ্রেড। একক কি হবে? গ্রেড। তার মানে 1 গ্রেড লিখলে আমরা মাথায় জি লিখে দেবো। ওকে, এবার এই গ্রেডের ক্ষেত্রে আমরা কি করব? গ্রেডের ক্ষেত্রেও কিন্তু আমাদের 1 গ্রেড তাহলে কাকে বলবো? 1 গ্রেড আমরা কাকে বলবো? 1 গ্রেড কাকে বলবো? 1 গ্রেড বলবো যে এক সমকোণকে অর্থাৎ 90 ডিগ্রিকে যদি আমরা সমান 100 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগকে বলবো আমরা কি? না 1 গ্রেড। ওকে,
তাহলে 1 গ্রেড মানে হচ্ছে যে 90 ডিগ্রি বা এক সমকোণ রয়েছে, 90 ডিগ্রি মানেই হচ্ছে এক সমকোণ। এই এক সমকোণকে যদি আমরা সমান 100 ভাগে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? 1 গ্রেড। এই গ্রেডের ক্ষেত্রে অর্থাৎ শতক পদ্ধতিও কিন্তু দুটি ছোট একক রয়েছে, তাদের মধ্যে একটি হচ্ছে 1 মিনিট আর একটি হচ্ছে 1 সেকেন্ডস। তাহলে 1 মিনিট কি হবে? এখানে কিন্তু 1 মিনিট আপনার কি হবে? 60 দিয়ে ভাগ হবে না, যেহেতু শতক পদ্ধতি রয়েছে তাহলে 100 বিষয়টা রয়েছে, তাহলে 1 গ্রেড ডিভাইডেড 100 এইটা মানে হচ্ছে 1 মিনিট। অর্থাৎ 1 গ্রেডকে আমরা যদি 100 ভাগে ভাগ করি তাহলে যে ছোট্ট অংশটি পাবো সেটাকেই বলবো 1 মিনিট। এই ক্ষেত্রেও মিনিটকে উপরে একটা দাগ দিয়ে সূচিত করা হয়েছে। এবার 1 সেকেন্ড কাকে বলবো? তাহলে এইটাকে আবার আমরা 100 ভাগে ভাগ করব, 1 সেকেন্ড আমরা পেয়ে যাব। তাহলে সেকেন্ড শতক পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানেও মিনিট এবং সেকেন্ড রয়েছে, বাট এক্ষেত্রে 100 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আমরা আসবো আমাদের তৃতীয় পদ্ধতি, যে পদ্ধতির নাম হচ্ছে আমাদের রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতি বলতে পারি, রেডিয়ানও বলতে পারি, কারণ আমাদের রেডিয়ানে এক্ষেত্রে সব থেকে বেশি মনে থাকবে। বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতির একক কি? এই বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। যেমন আমরা যদি 1 রেডিয়ান বলি তাহলে 1 লিখে মাথায় সি লিখে দেবো অথবা পাই লিখে দেবো, ঠিক আছে? তাহলে 1 রেডিয়ান, ওকে, কমপ্লিট। 1 রেডিয়ান হলো আমাদের। এই 1 রেডিয়ানকে আমরা কাকে বলবো? দেখুন এক্ষেত্রে কিন্তু 1 রেডিয়ানের ডেফিনেশনটা একটু আলাদা। এমন নয় যে আগের মতো ওই আমরা 90 ডিগ্রিকে ভাগ করে দিলাম তাহলে 1 রেডিয়ান হয়ে গেল, তা কিন্তু নয়। এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এইরকম। তাহলে আমরা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তর কেন্দ্র রয়েছে, এখন এই যে কেন্দ্র রয়েছে, ঠিক আছে, এখন আমরা কি করব? তাহলে এইটা কি? এটা বৃত্তের একটি ব্যাসার্ধ, এই সমান ব্যাসার্ধের বৃত্তচাপ নেব আমরা, এই সমান ব্যাসার্ধের বৃত্তচাপ, অর্থাৎ এই যে বৃত্তচাপ যতটা রয়েছে ঠিক ততটা, সরি, এই যে ব্যাসার্ধ যতটা রয়েছে ঠিক ততটা আমরা বৃত্তচাপ এখানে নিয়ে নেব, ঠিক আছে, ঠিক ততটাই নেব। নিলে আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হবে। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণকে আমরা বলবো 1 রেডিয়ান। তাহলে আরেকবার ভালো করে বলে দিচ্ছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে আমরা একটা বৃত্ত, যে কোনো বৃত্ত আঁকলাম, বৃত্তর পরে আমরা এই যে একটা ব্যাসার্ধ পেয়েছি, এই যে ঠিক যতটা ব্যাসার্ধ ততটাই আমাদের বৃত্ত চাপ নিতে হবে। এই আমাদের বৃত্ত, তাহলে বৃত্তর ব্যাসার্ধ কোথা থেকে কোথা পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত। তো বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয় 5 সেমি, 10 সেমি, 20 সেমি যাই হোক, ঠিক বৃত্ত চাপটাও কিন্তু আমাকে ততটা নিতে হবে। এখানে 10 সেমি হলে বৃত্ত চাপটাও আমরা 10 সেমি নেব। নেওয়ার পরে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো এই অ্যাঙ্গেলটাকেই কিন্তু আমরা বলবো 1 রেডিয়ান। তাহলে আশা করি 1 রেডিয়ান মানে কি সেটা কিন্তু বোঝা গেছে। ওকে, আবার বলছি 1 রেডিয়ান মানে কিন্তু কখনোই যে এক সমকোণকে 50 ডিগ্রি বা 100 ভাগে বা 200 ভাগে বা 400 ভাগে ভাগ করলাম সেটা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে আমি যে কোনো বৃত্তের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রযোজ্য হবে। যেমন আমি রেডিয়াস নেব, এখানে ঠিক সেরকম ততটা নিয়ে নেব। যদি ছোট রেডিয়াস হয় তাহলে ছোট জায়গা থাকবে, যদি বড় রেডিয়াস হয় তাহলে বড় জায়গা থাকবে। ওকে, এবার আমরা আসি, মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু 1 রেডিয়ান একটি ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ এটা একটা অনুপাত নেওয়া হচ্ছে, সেই জন্য এটি একটি ধ্রুবক। এবার আমরা যেটা করছিলাম সেটাই করব। তাহলে এই হলো আমাদের ব্যাসার্ধ, আর ঠিক সমান পরিমাণে নিলে বা উপরে যেখানে নিই সেই অনুসারে আমাদের এইটা হচ্ছে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের মান কত হবে? এটাকে আমরা 1 রেডিয়ান বলছি, এটাকে আমরা 1 রেডিয়ান বলছি। আমি যদি বৃত্তের ব্যাসার্ধ r ধরি তাহলে পরিধি কত হয়? পরিধি হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি r ধরি r, তাহলে পরিধি হয় 2 পাই r। এবার আপনি খেয়াল করুন এই যে টোটাল পরিধি যদি 2 পাই r হয় তাহলে 2 পাই r এর অ্যাঙ্গেল দ্বারা ধৃত অ্যাঙ্গেল কত?
360 ডিগ্রি। কিন্তু আপনি কত নিয়েছেন? আপনি নিয়েছেন এখানে আর পরিমাণে। কত নিয়েছেন? আর পরিমাণে। এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের মান কত? আর। কারণ আপনার না হলে তো 1 রেডিয়ান পাবেন না আপনি। ঠিক আছে? তাহলে আরে কত পাবেন আপনি? আরে পাবেন 360 ভাজিত 2 পাই। ঠিক আছে? আরে পাবেন। তার মানে এই যে আর দ্বারা ধৃত যে অ্যাঙ্গেল, এই আর দ্বারা ধৃত যে অ্যাঙ্গেল, বৃত্তচাপ আর দ্বারা ধৃত যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকেই আমরা কি বলি? সেই অ্যাঙ্গেলটাকেই কিন্তু আমরা বলি 1 রেডিয়ান। তাহলে এই যে যেটা আমরা পেয়েছি, এইটাই হলো আমাদের 1360 বাই 2 পাই, বা আমরা এটাও লিখতে পারি 180 বাই, এটাই হচ্ছে আমাদের 1 রেডিয়ানের। ওকে, এবার আমাদের কনভারসেশন করার আগে আমরা এই যে তিনটি আমরা পদ্ধতি পেলাম, এই তিনটে পদ্ধতির মধ্যে সম্পর্কটা কি জাস্ট আমরা একবার জেনে নেব, প্রমাণ করার দরকার নেই। ওকে, তো কি আছে এই তিনটের মধ্যে সম্পর্ক? আমরা প্রথমে কি পেয়েছিলাম? প্রথমে কিন্তু ডিগ্রি পেয়েছিলাম, ডিগ্রিকে আমরা জিতে লিখলাম, আর তারপরে আমরা গ্রেড পেয়েছিলাম, জিতে লিখলাম, আর রেডিয়ানকে আমরা আর্ধে লিখলাম। ঠিক আছে? তাহলে এদের তিনজনের মধ্যে সম্পর্ক কি হবে? এদের তিনজনের মধ্যে সম্পর্ক হবে নাকি 180 ডিভাইডেড 200 ডিভাইডেড পাই। আসলে প্রত্যেকটাই আমরা 1 ডিগ্রি করে বের করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাবো, কোথায়? এখানে আমরা দেখতে পাবো 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিভাইডেড 90। এখানে 90 ভাগে ভাগ হয়েছে। এরপরে আমরা ডিগ্রি, সবগুলোতেই ডিগ্রিতে আমরা কনভার্ট করে নেবো, যেটা 1 ডিগ্রি গেল। এখানে আমরা আবার 1 ডিগ্রি মানটা বের করে নেবো। 1 ডিগ্রি মান কত? 1 ডিগ্রি মান হচ্ছে 100 গ্রেড। দেখুন এখানে জি আছে, 100 গ্রেড ডিভাইডেড 90, তাহলে 1 ডিগ্রি পেয়ে গেলাম। আবার এই ক্ষেত্রে আমরা 1 ডিগ্রি মান বের করে নেবো, এই ক্ষেত্রেও তাই। 1 ডিগ্রি মানে হলো কত? পাই রেডিয়ান, পাই ইন্টু 1 রেডিয়ান ডিভাইডেড 180, হ্যাঁ 180, নট ডিগ্রি, 180। জাস্ট তিনটেই যদি 1 ডিগ্রি পাই, 1 ডিগ্রি বসিয়ে দিলে আমরা এই ইকুয়েশনটা কিন্তু পেয়ে যাব। ওকে, এবার আমরা আসবো যে কি করে আমরা একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কনভার্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 180 বাই পাই, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 রেডিয়ান, বা 180 ডিগ্রি মানে বলবো আমরা পাই রেডিয়ান। ঠিক আছে? 180 বাই পাই মানে 1 রেডিয়ান। আমরা এইমাত্র দেখলাম এই যে 1 রেডিয়ান মানে 180 বাই পাই, তাহলে আমরা সেটাই এখানে নিয়ে নিয়েছি। 180 বাই পাই মানে হচ্ছে 1 রেডিয়ান, তাহলে 180 মানে কি? পাই রেডিয়ানে 1 দিয়ে গুণ করে দিলে। তাহলে 90 ডিগ্রি মানে কত হবে? 90 ডিগ্রি মানে এর অর্ধেক, তাহলে পাই বাই 2 রেডিয়ান। আমরা 45 ডিগ্রি সমান কত হবে? এই 90 এর অর্ধেক, তার মানে পাই বাই 4 রেডিয়ান। ওকে, আমরা আরো এর আরো অর্ধেক করতে পারি নাকি? 22.5 ডিগ্রি মানে কত? পাই বাই 8 রেডিয়ান। এবার আমরা এর প্রয়োজনে আমি আরো অর্ধেক করতে পারি, 11 বাই 1/4 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 16 রেডিয়ান। তো এইগুলো জিনিসগুলো আমরা যদি মনে রাখতে পারি, মনে রাখার মতো বিশেষ কিছু নেই, তথাপিও যদি আমরা বিশেষ করে এই লাস্টের দুটো যদি একটু মনে রাখি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কারণ আমাদের বিভিন্ন সময় যে অঙ্কগুলো দিয়ে থাকে, এদের মাল্টিপল দিয়ে থাকে। ঠিক আছে? এদের মাল্টিপল, যেমন ধরুন আপনাকে দেবে 67 1/2 ডিগ্রি সমান কত রেডিয়ান, আপনাকে এটা দেবে। আপনি যদি জানতে পারেন যে এইটা কত এর গুণিতক, যেমন 3 × 22 পূর্ণ 1/2 এর গুণিতক হচ্ছে 67 পূর্ণ 1/2, তাহলে আপনি কি করবেন? এই 3টা লিখে দিলেন ইন্টু এই 22/2 যেটা আছে সেটা মানে কত? পাই বাই 18, পাই বাই 8 রেডিয়ান, তার মানে 3 পাই বাই 8 রেডিয়ান। এটা মনে রাখার একটাই কারণ, এই দুটো মনে রাখলে আমরা একটাই সুবিধা, আমরা কিন্তু এটা মনে না রেখেও করতে পারি, মনে না রেখে করলেও এই জিনিসটাই অ্যান্সার আসবে। কিন্তু এটা মনে রাখলে আমাদের অতি দ্রুত পরীক্ষার টাইমটা আমাদের সেভ হয়ে যাবে। আদারওয়াইজ আমাকে এটা করতে গেলে যদি আমি এই মনে না রেখে যদি আমি এরকম করতে চাই, তাহলে একে আমাকে কি করতে হবে? প্রথমে গুণ করতে হবে, যেমন 7 দিয়ে 14 একে 15, 12 একে 13 বাই 2 ডিগ্রি। এবার 135 বাই 2 ইন্টু পাই বাই 80 দিয়ে গুণ করতে হবে, ব্যাস কাটাকাটি করলে আমরা 3 পাই বাই
8 কিন্তু পাবো। তো এইভাবে আমরা করতে পারি, নতুবা আমরা ওকে, তাহলে আমরা কি করব, ডিগ্রি থেকে রেডিয়ানে যদি নিতে চাই, ডিগ্রি থেকে রেডিয়ান অর্থাৎ আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যদি আমরা যেতে চাই, রেডিয়ানে যদি যেতে চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো যে কোনো একটাতে। যেমন আমি 60 ডিগ্রি সমান কত বলে লিখবো, 60 ডিগ্রি মানে আছে পাই ভাজিত 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে, কাটাকাটি করলে পাই ভাজিত 3 হবে। ওকে, ঠিক এইরকম ভাবেই আমরা যে কোনো একটা কনভার্ট করে নিতে পারি। যেমন আমরা যেটা যেটা আমরা করেছিলাম যে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2। তো আপনি মনে করতে পারেন যে আপনার মনে নেই যে এই ফর্মুলাগুলো কি, তো তখন আপনি কি করবেন, 90 ডিগ্রি ইন্টু পাই বাই 180 করে দিলেন। ঠিক আছে, তাহলে 180 180 কেটে গেল 2, দেখুন পাই বাই 2 কিন্তু বের হচ্ছে। এইভাবে আমরা যে কোনো ডিগ্রি, যেমন 35 ডিগ্রি, 35 ডিগ্রি কিন্তু আপনার কোনোটারই মাল্টিপল হয় না, তখন আপনি কি করবেন, 35 ডিগ্রি মানে হচ্ছে 35 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে দিল, আর 5 দিয়ে কাটলাম 7, 5 দিয়ে কাটলাম 3 6, অর্থাৎ 7 বাই 36 পাই রেডিয়ান আপনার হয়ে যাবে। তাহলে ডিগ্রি থেকে মাইন্ডেড, ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা যদি যেতে চাই, ডিগ্রি থেকে রেডিয়ানে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে করতে হবে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। এবার কিছু কিছু জিনিস আপনি একটু মনে রাখতে পারেন আপনার সময় বাঁচানোর স্বার্থে। যেমন আমরা কয়েকটি বলে দিয়েছি, যেমন 11.5 22.5, এগুলো কিন্তু আপনি একটু মনে রাখতে পারেন, তাতে আপনার সুবিধা হবে। এবার আপনি যে কোনো, যেমন ধরুন 47 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, তাহলে 47 ইন্টু পাই বাই 180, আমি ডিগ্রি ডিগ্রিটা প্রথমেই তুলে দিতে পারি, ডিগ্রি ডিগ্রি চলে গেল, কাটাকাটি গেলে ভালো, না গেলে যেমন আছে সেরকম ভাবে করে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেডিয়ান। আশা করি এরপরে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা আপনাদের আর ভুল হবে না। এবার আমরা উল্টোটা কনভার্ট করব। উল্টোটা কনভার্ট মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে যাব। ওকে, তার মানে দেখুন আমি যেহেতু উল্টো কাজটা করছি, যেমন আমরা বলতে পারি যে পাই বাই 4 রেডিয়ান মানে কত ডিগ্রি। আমরা যেহেতু উল্টো কাজটা করছি, তাহলে এক্ষেত্রেও কিন্তু গুণটো, এই যে গুণ করেছিলাম কত দিয়ে, পাই বাই 180 দিয়ে, এইটা দিয়ে আমরা গুণ করেছিলাম, এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এটাতে যেহেতু গুণ করেছিলাম, এক্ষেত্রে আমাদের কি হবে, ঠিক উল্টো জিনিসটা দিয়ে গুণ হবে, 180 বাই পাই দিয়ে গুণ হবে। এখানেও রেডিয়ান, এখানেও রেডিয়ান। তো ওই পাই রেডিয়ান কেটে গেল, এটা দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের 45 ডিগ্রি এসে যাবে। আবার একটা আমরা বলছি, যেমন ধরুন পাই বাই 6 রেডিয়ান, এটা মানে কত ডিগ্রি, কত ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই পাই বাই 6 ইন্টু 180 ডিগ্রি বাই রেডিয়ান দিয়ে গুণ করে দেবো, কাটিয়ে দিলাম, কাটাকাটি করলে আমাদের 330 অ্যান্সার চলে আসবে। সুতরাং ডিগ্রি থেকে রেডিয়ান বা রেডিয়ান থেকে ডিগ্রি, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না, যদি আমরা এই ছোট্ট জিনিসটা মনে রাখতে পারি। এবার আসবো আমরা ত্রিভুজ যে রয়েছে, সেই ত্রিভুজের কোণের সমষ্টি। আমরা জানি, বহুদিন আগে থেকেই জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, এই একটি কোণ, এই দুটি, এই 3টি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমষ্টি কত না 180 ডিগ্রি। এখন আপনাকে প্রশ্ন দিয়ে দেবে রেডিয়ান বা গ্রেডে, তাহলে আপনি কি করবেন, কনভার্ট করে নেবেন প্রথমেই, না সবগুলো করার পরে কনভার্ট করবেন, এটা একটা কনফিউজ থেকে যায়। তো আমরা সেক্ষেত্রে কি করব, আমরা যেহেতু এটা হচ্ছে ডিগ্রি পদ্ধতি, মানে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতিতে আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরা দেখে নেব যে শতক পদ্ধতি বা আমাদের কি বলে ওটাকে,
রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে এর মান কত। তো ইজি, আমরা বলবো বৃত্তীয় পদ্ধতি প্রথম করে নিই আমরা। বৃত্তীয় পদ্ধতিতে ত্রিভুজের কোণের সমষ্টি কত হবে? আচ্ছা, ডিগ্রি মানে ষষ্ঠিক পদ্ধতি যদি 180 হয়, এই 180কেই তো আমরা কনভার্ট করে দেবো, তাহলেই তো হয়ে গেল। তাহলে পাই বাই 180, ঠিক আছে, 180 কেটে দিলাম, মানে শুধু পাই রেডিয়ান। তাহলে এই বিষয়টা একটু আমি 1 পাই রেডিয়ান লিখলাম, তাতে আমাদের একটু না সুবিধা হবে পরবর্তী সময়, ঠিক আছে। বৃত্তীয় পদ্ধতির ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? পাই রেডিয়ান বা 1 পাই রেডিয়ান। কেন এটা আমাদের কাজে লাগবে? ধরুন আপনাকে দুটো অ্যাঙ্গেল দেবে, একটি দিয়েছে 1/6 পাই রেডিয়ান, একটি দিয়েছে 1/5 পাই রেডিয়ান। তাহলে বাকিটা মানে তৃতীয় অ্যাঙ্গেলটি কত? তাহলে আপনাকে যদি আপনি এটা জানতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে ইজিলি আপনার অঙ্কটা কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। আর একটা ছিল আমাদের কি, গ্রেড অর্থাৎ শতক পদ্ধতি। শতক পদ্ধতিতে তাহলে কত হবে? ঠিক আছে, তো আমরা কি করে নেব? আমরা জানি যে 180 ডিগ্রি, কিন্তু শতক পদ্ধতিতে বলা আছে, ভালো করে খেয়াল করবেন, শতক পদ্ধতিতে বলা আছে 90 ডিগ্রিকে আমরা সমান 100 ভাগে ভাগ করলে আমরা কি পাই? 1 গ্রেড পাই, ঠিক আছে। কিন্তু আমাদের তো এখানে কত আছে? তাহলে 1 গ্রেড মানে কত? 90 ডিগ্রি ডিভাইডেড 100, বা আমরা উল্টোটাও বলতে পারি, নাকি আমরা ডিগ্রি থেকে গ্রেডে কনভার্সেশনের যে রুল রয়েছে সেই রুল থেকেও কিন্তু নিয়ে আসতে পারি। 180 আর গ্রেডে হচ্ছে 200। তো আমাদের ডিগ্রিতে এখানে 180 বসিয়ে দিই, কেটে দিলাম। তাহলে গ্রেড পদ্ধতিতে তিনটি কোণের সমষ্টি কত হলো? 200 গ্রেড। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা তিনটি কোণের সমষ্টি পেয়ে গেলাম। এই তিনটি কোণের সমষ্টি থেকে আমরা কিন্তু বাকি কাজগুলো করে নিতে পারবো। তো আমরা আজ এই কোণ সংক্রান্ত বেসিক যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামী দিন আমরা সুবিদ্যাসের বইয়ের ম্যাথ অঙ্কগুলো করব। যে অঙ্কগুলো আছে আশা করি ছোট ছোট অঙ্ক রয়েছে, চেষ্টা করব একদিনে শেষ করে দেওয়ার। যদি একদিনে না হয় তাহলে আমাদের অবশ্যই 2 দিন সময় লাগবে, মানে 2টো ভিডিও লাগবে। যদি আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনার প্রয়োজন হয়, আপনার মনে হয় যে পিডিএফ হলে খুবই ভালো হয়, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেক দিনের পিডিএফ এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি। এছাড়াও ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে জয়েন করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আপনার সাথে কমিউনিকেশন করতে আমাদের কোনো সমস্যা না হয়। যদি আপনি গণিত কুইজে অংশগ্রহণ করতে চান বা গণিত কুইজে আবার শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমরা আবার গণিত কুইজ শুরু করব। প্রত্যেকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখে অল প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।